কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের আপত্তিকর ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার মূল হোতা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী সুমন ও তার সহযোগীদের কারাগারে পাঠিয়েছে আদালত। আর মামলার প্রধান আসামি ফজর আলী বর্তমানে পুলিশি হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে ওই ভিডিওটি সামাজিক মাধ্যম থেকে সরাতে বিটিআরসিকে নির্দেশ এবং নির্যাতিতার নিরাপত্তা নিশ্চিতের আদেশ দিয়েছে হাইকোর্ট। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর সেন্ট্রাল রোড থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী অ্যাডভোকেট এলিনা খান। অ্যাডভোকেট এলিনা খান, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি জানতে চাই আপনার কাছে শুরুতেই, যে নারী ধর্ষণের এমন লোমহর্ষক ভিডিও বর্বরতাকেও হার মানায় কিনা? খুবই দুঃখজনক ঘটনা যে এই ধরনের ঘটনা দেখতে হবে এখন এই আমাদের 5ই আগস্টের পর, সেটা আমরা কল্পনা করতে পারছি না, তবুও দেখতে হয়েছে। আর একটা কথা এখানে বলতে চাই, আসলে না, যে কোনো রেপ কেস যখন হয় তখন সেটা নিয়ে খুব আলোড়ন সৃষ্টি হয়, বাট আমরা খেয়াল করেছি যে কিছুদিন পর অন্যান্য যে রেপ কেসগুলো আছে সেগুলো নিয়ে কোনো রকম মামলাগুলা দ্রুত নিষ্পত্তি করা, সাক্ষী নিয়ে আসা, সেগুলোর প্রতি মমত্ব দেওয়া, সেগুলো কিন্তু করা হয় না, যার ফলে রেপের ঘটনা দিন দিন বেড়েই চলেছে। এবং যে ঘটনাটা আমরা ভিডিওতে দেখলাম সেটা এত কি বলবো, যেমন মর্মান্তিক, যেমন দুঃখজনক, শুধু কষ্টজনক না, শুধু মানুষের অমানবিকতার চরম পর্যায়ে চলে গেছে এটা। আর একটা কথা বলতে চাই, আসিয়ার ঘটনা কয়েকদিন আগে ঘটলো, আমরা আসিয়াকে দেখলাম যে খুব তোলপাড় হয়ে গেল, একজনকে শুধু আসামি করলো, অথচ অনেকে কিন্তু এর সাথে জড়িত ছিল, তাদেরকে কিন্তু সেভ করে দিয়ে দেখা গেল যে শুধু আসিয়ার স্বামীকেই শুধু এখানে কনভিক্টেড করা হলো। এখন আবার যেটা আমরা এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি, এখন কাকে ধরা হবে, কাকে করা হবে এবং কাকে বাদ দেওয়া হবে, এই জিনিস, এই ধরনের মেন্টালিটি যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ কিন্তু রেপ কেস করলে কিন্তু বন্ধ হবে না। আর আপনাদের একটা কথা বলতে চাই যে আমাদের নারী শিশু নির্যাতন দমন আইনে বলা আছে যে 180 দিন কার্য দিবসের মধ্যে মামলাটি শেষ করতে হবে। আমরা দিনের পর দিন, বছরের পর বছর আমরা দেখতে পাচ্ছি মামলা ঝুলে আছে। এখন এই ঘটনা খুব তোলপাড় হয়েছে বলে হয়তো এই মামলাটা আবার দ্রুত নিষ্পত্তি হওয়ার জন্য একটা চিন্তা হবে, কিন্তু হাজার হাজার লাখ এলিনা খান, ধর্ষণ করলো, ভিডিও ছড়ালো, তারপর কেন আমলে নিল আইন শৃঙ্খলা বাহিনী? আইন শৃঙ্খলা বাহিনী এই বিষয়টাকে, আমি একটা কথা বলি, যখন নারী শিশু নির্যাতনের কোনো ঘটনা নিয়ে থানায় যাওয়া হয়, আমরা দেখেছি সেখানে সেইভাবে কিন্তু সেটা ট্রিট করা হয় না। হ্যাঁ, কিছু মিথ্যা মামলা বা কিছু ঘটনা যেটা ঘটে থাকে সেটা তদন্ত করে বের করুক, তদন্ত করে যদি বের হয়ে যদি মনে হয় যে হ্যাঁ এটা মিথ্যা মামলা ছিল, সেটাও কিন্তু কোর্টের নজরে আসুক। কিন্তু থানার কোনো অধিকার নাই যে সে মামলাটাকে এন্ট্রি না করে, তারা তদন্ত না করে তারা সেই ভুক্তভোগী ব্যক্তিদেরকে সরাই দেওয়া। আর আইন শৃঙ্খলা বাহিনীর একটা জিনিস একটা খেয়াল করছে আমরা ইদানিং 5ই আগস্টের পর, যে তারা একটা ভাব দেখাচ্ছে যে তারা খুব ভালো হয়ে গেছে অথবা তারা কিছুই করবে না। দুটো জিনিস এখানে কাজ করছে, তারা ভালো হয়নি, তারা কাজও করছে না, দুটার মধ্যেই একটা কম্বিনেশনটা পর্যায়ে রেখে দিয়ে তারা কাজ করতেছে। এখন কিছু উচ্চ পর্যায়ের কিছু আমরা দেখছি যে পুলিশের ব্যক্তিবর্গ আছেন যাদের হয়তো সৎ চিন্তা আছে, তারা হয়তো মনে করছেন যে আমরা একটু সুন্দর করে আগাতে চাই। আবার কিছু মিড লেভেলেরও আছে পুলিশের, তারাও ভালো কাজ করতে চায়, আবার একদম মাঠ পর্যায়ে তৃণমূল তারাও করতে চায়, কিন্তু মাঝখানে কিছু কিছু জায়গায় এত খারাপ কিছু পুলিশ অফিসার আছে যে যারা এটাকে কন্ট্রোল করতে যায় সমস্ত পুলিশের উপর একটা কালিমা লেপন করছে। আমার মনে হয় যে পুলিশ প্রশাসনের এই বিষয়টা ভাবা দরকার, কারণ এটা 5ই আগস্টের পর আরেকটি একটা বিষয় ঘটনা। একটু আপনার নজরে আনতে চাই, যে এখন অভিযুক্তকে নিয়ে শুরু হয়েছে আওয়ামী লীগ বিএনপির ট্যাগ লাগানোর চেষ্টা। কেন এতটা অমানবিক? আমি ট্যাগ শব্দটার বলতে গেলে আমার কাছে মনে হয় যে ধরেন একটা অন্যরকম বিষয়। এখন কে রেপিস্ট ইজ এ রেপিস্ট, এর কোনো পরিচয় আমি জানি না। আমার বক্তব্য হলো যে যে এই ধরনের লোমহর্ষক একটা ঘটনা ঘটিয়েছে, সে যে দল মত, যে সাধারণ মানুষ যেই হোক না কেন, তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। ট্যাগ বলতে এটা বোঝানো হয়েছে হয়তোবা যে আমরা জানি যে 5ই আগস্টের পর শেখ হাসিনার এবং আওয়ামী লীগের যেহেতু একটা কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, তারা তো একটা জিনিস চাইবে যে কোনো কোনো ঘটনা ঘটিয়ে বাংলাদেশকে একটা অস্থিতিশীলতার মধ্যে বা একটা নোংরা পর্যায়ে নিয়ে আসবে, সেই জন্য হয়তো ট্যাগ হতে পারে। কিন্তু আমি বলতে চাই এটার থেকে বড় কথা হচ্ছে যে একটা নারী ধর্ষিত হয়েছে, একটা নারীকে অশ্লীলতার ভিতর দিয়ে যেতে হয়েছে, একটা নারীকে অসম্মান করা হয়েছে, একটা নারীকে
সর্বোচ্চ খারাপ পর্যায়ে নিয়ে যাওয়া অ্যাডভোকেট হয়েছে, এলিনা এখানে খান, কোনো ত্যাগ ধর্ষণকে যায়নি। পরকীয়া বলেও কিন্তু চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এতটা নৈতিক স্খলন কেন? এটার একটা কথা হচ্ছে যে বাংলাদেশে দুটো ঘটনা চলতেছে, একটা নৈতিকতা মূল্যবোধ যেমন অভাব, একই সঙ্গে কিন্তু রাজনৈতিক অস্থিরতা। এই দুটো জিনিস এমন ভাবে চলছে যে অস্থিরতার কারোর জন্য রাজনীতি এমন ভাবে চলছে, মানুষের কথা বলে কিন্তু মানুষের জন্য কাজ করাটা তাদের জন্য খুব একটা হয়ে উঠছে বলে আমার মনে হয় না। আর নৈতিকতা মূল্যবোধ বলতে যেটাকে বোঝানো হয়, আপনার পরিবারকে বলেন, আমরা বাইরে বলি, আমার পরিবার ভিতর কিন্তু আমরা নারীরা যে সম্মানিত হই তা না, কিন্তু আমরা কিন্তু অসম্মানিত হই বিভিন্ন ভাবে, বিভিন্ন কারণে, বিভিন্ন ভাবে। এই নৈতিকতা মূল্যবোধের এবং অবক্ষয়ের কারণটা হচ্ছে যে বাইরের যে পরিবেশটা, তাদের ভিতর যে লোভ, যাদের ভিতর যে অসম্মান করার মধ্যে যে মানে মানসিকতা, সেটা ফুটে উঠেছে। জি, আর বুঝতে একই সঙ্গে পেরেছি। রাজনৈতিক যে অস্থিরতা, এটা হচ্ছে রাজনৈতিক এটাও প্রভাব মানুষের জন্য ফেলছে। কাজ করছে। অ্যাডভোকেট এলিনা খান, আমাদের হাতে একেবারেই সময় নেই। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য, আমাদের সময় দেবার জন্য।